থেকে বাজি ফাটছে দেখছি আমরা। সমস্ত মানুষ উৎসবের মেজাজে আছেন কাল পরশু থেকে, গত 25 তারিখ থেকে এই উৎসবের মধ্যে আমরা রাস্তার ধারে বসেছি একটি কার্যক্রম সূচি নিয়ে। এখানে আজকে আমাদের সঙ্গে বসে আছেন আমাদের মাননীয় জেলা সভাপতি মনোজদা, অহিন্দার মতো পুরনো জ্যেষ্ঠ কার্যকর্তা এবং অতি সম্প্রতি আমাদের পার্টিতে এসেছেন অ্যাডভোকেট কৌস্তব বাগচির মতো যুব নেতারা এবং আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা। তারা এখানে একত্রিত হয়েছেন এই জন্য যে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, সবচেয়ে বড় পরিবার, তাকে আরো বড় করার জন্য। ছোট পরিবার সুখী পরিবার এই স্লোগানে আমরা বিশ্বাস করি না। এইটা করার জন্য আজকে হিন্দুদের জনসংখ্যা কমছে আর বাকিদের বেড়ে যাচ্ছে। তাই আমরা বলি বড় পরিবার সুখী পরিবার। এই করতে করতে বিশ্বের মধ্যে আমরা 1 নম্বরে, চীনকেও ছাড়িয়ে গেছি। যারা জনসংখ্যাকে ভয় পায় তারা বাকি দেশগুলোর দিকে দেখুন। নরেন্দ্র মোদী বলেছেন মানব সম্পদ। জনসংখ্যাটা আমাদের কাছে বোঝা নয়, কারণ ভগবান সবাইকে দুটো করে হাত দিয়েছে, খালি পেট দেয়নি। তাই জনসংখ্যা যখন বেড়েছে, এই জনসংখ্যা আজ ভারতবর্ষের যুবক যুবতীদের সংখ্যা বিশ্বের মধ্যে অনেক বেশি। এক একটা মহাদেশের যা সংখ্যা হবে ভারতবর্ষের তা তো যুব সময় আছে প্রায় 70-75 কোটি। ইউরোপ দেশটা ঢুকে যাবে আমাদের পেটের মধ্যে, যত যুবক যুবতী আমাদের দেশে আছে। আর এরা যে নিকম্মা অকম্মা নয়, এটা মোদীজি প্রমাণ করেছেন। যতদিন এই দেশে নিকম্মা অকম্মা সরকার ছিল, এখানকার জনগণও নিকম্মা ছিল। আজকে ওই জনগণ ভারতবর্ষের অর্থনীতিকে বিশ্বের মধ্যে সবচেয়ে গতিমান অর্থনীতি তৈরি করে। ওই জনগণ ভারতবর্ষের বিজ্ঞানকে চন্দ্রযানে রূপান্তরিত করে চাঁদে পৌঁছে দিয়েছে। মিসাইল, রকেট, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট এই জনগণ তৈরি করছে। চন্দ্রযান তারা বানিয়েছে। আমাদের এই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুরের ছেলেরা গিয়ে ইসরোতে চাকরি করছে, বাংলা স্কুলে পড়ে গেছে। তারাই বিশ্বের সবচেয়ে উন্নত টেকনোলজি দিয়েছে। এবং যে আমেরিকার মতো বা উন্নত দেশগুলি আজকে দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেনি চাঁদের, সেখানে ভারত পৌঁছে গেল এই সাধারণ বাড়ির ছেলেদের হাত ধরে। তারাই আমাদের জনসংখ্যা এই যুব সমাজের হাত ধরে। তার মধ্যে অর্ধেকের বেশি মহিলা আছে। তো যারা এই জনসংখ্যা নিয়ে আমাদের দেশ, আমাদের সরকাররা চিন্তিত ছিল, নরেন্দ্র মোদী সেই জনসংখ্যাকে জনসম্পদে, মানব সম্পদে রূপান্তরিত করেছেন। তারাই শুধু ভারতের নির্মাণ করবে। তাই আজকে আমরা এখানে এসেছি, যে ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি, শুধু বড় নয়, এমন বড় পার্টি 12 কোটির বেশি মেম্বার হয়ে গেছে। ইউরোপের কয়েকটা দেশকে তার সম্পূর্ণ জনসংখ্যা যুক্ত করলেও তার সমান হবে। আজ বিজেপি ওখানে পৌঁছেছে। আর তার ফলে 3বার কেন্দ্রে সরকার তৈরি হয়েছে। বিশ্বধরনের নেতা নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী হয়েছে। আর এটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির শিকড় যেমন গভীরে গেছে এবং দূর দূর বন জঙ্গল পাহাড় পর্বত পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। যে নর্থ ইস্টের রাজ্যগুলিতে 10 বছর আগে বিজেপি ঝান্ডা ছিল না, সেখানে রাজ্যে রাজ্যে সরকার হয়েছে, এমএলএ এমপি পঞ্চায়েত হয়েছে। দক্ষিণের রাজ্যে রাজ্যে সরকার হয়েছে, পাহাড় পর্যন্ত কাশ্মীর পর্যন্ত হয়েছে। কি করে হয়েছে? আপনাদের মতো সাধারণ মানুষদের আশীর্বাদে এবং সহযোগিতা। তাই আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের আশীর্বাদ চাইছি। এই বড় পরিবারকে আরো বড় করুন। জনসংখ্যায় আমরা চীনকে হারিয়েছি এবং ভারতীয় জনতা পার্টি মেম্বারশিপেতেও চীনকে হারিয়েছে। আমরা জানতাম চীনের কমিউনিস্ট পার্টি বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, প্রায় 8 কোটি মেম্বার আছে। সেই 8 কোটি মেম্বারের মধ্যে সেখানকার সরকারি কর্মচারী, সেখানকার সেনা, পুলিশ সবাইকে মেম্বার হতে হয়। আর আমরা, আপনারা জানেন, আমাদের দেশের সরকারি কর্মচারীরা আইপি পার্টির সদস্য হতে পারেন না। তাহলে তো আরো কয়েক কোটি হয়ে যাবে। তাছাড়া আমরা 12 কোটিতে পৌঁছেছি এবং এগিয়ে চলেছি। পশ্চিমবাংলাতে আমরা এই অভিযানকে গত 2 মাস ধরে চালিয়ে রেখেছি। কারণ 6 বছর পরে একবার এই সুযোগ আসে ভারতীয় জনতা পার্টির বিস্তারের জন্য এবং সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করার জন্য। আমরা চাই যে মানুষগুলি প্রত্যেক নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেন, পদ্মফুলে ভোট দেন, বিজেপিকে আশীর্বাদ করেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সদস্যদের জেতান, সেই মানুষগুলি আমাদের পরিবারে যুক্ত। তারা কেবল সমর্থক নন, তারা সদস্য হন। তারা কেবল ভোটার নন, তারা মেম্বার হন।
এই জন্য আমরা আপনাদের কাছে আবেদন নিয়েছি, আপনারা আসুন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে নরেন্দ্র মোদী যে নতুন ভারত গড়ার সংকল্প নিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার সঙ্গে আমাদের কোটি কোটি কার্যকর্তা দিন রাত পরিশ্রম করছেন, সেই অভিযানে আপনি যুক্ত হন। নরেন্দ্র মোদীর এই উন্নয়নের হাতকে শক্ত করুন। আপনি আপনার দেশকে, আপনার রাজ্যকে আপনার স্বপ্নের মতো করে তুলুন, যাতে আপনার ছেলেমেয়েরা আগামী দিনে এই ভারতবর্ষ, উন্নত ভারতবর্ষ, ডেভেলপ কান্ট্রি এবং নতুন ভারতে বাস করতে পারে, মুখ উঁচু করে বলতে পারে আমি ভারতীয় নাগরিক, আই এম এ ইন্ডিয়ান, গর্বিত ভারতীয় হিসাবে পরিচয় দেবো সারা বিশ্বে। সেই ভারত গড়তে চাইছি, আর সেই ভারত গড়ে তোলার জন্য আপনার সহযোগিতা চাইছি। তাই চাইছি আসুন, কেবল ভোটার হয়ে থাকবেন না, কারণ আমরা জানি বহু মানুষ ভোট দেন। আমরা প্রায় 24-25 কোটি ভোট দিয়েছি গত নির্বাচনে। তারা কারা আমরা জানি না। তারা বিজেপিকে ভালোবাসেন, নরেন্দ্র মোদীকে, তার কাজকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাই তারা নীরবে ভোট দিয়ে যান। এখন বার বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা মেম্বার হননি। কারণ তখন আমরা বাড়ি বাড়ি যেতাম, রসিদ কাটতাম। আর পশ্চিমবঙ্গ রাজ্যে সিপিএম যা করতো, তুমি বিজেপি করছো, তাকে এক করে করলাম, সমাজে তাকে ছোট করে দেখাও, কিটকিরি করো। তারপরেও কিছু কার্যকর্তা এখানে বসে আছেন, তিনি 40 বছর ধরে বিজেপির ঝান্ডা নিয়ে, একটা সাইকেল নিয়ে, একটা চোঙা নিয়ে বিজেপির প্রচার করতেন। তাদের সেই অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা দেখে এই সমাজে যারা দূর থেকে আমাদের দেখতেন, মনে মনে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। পরিবেশ পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে বিজেপির কাছে আসতে পারেননি, হয়তো লুকিয়ে চলে ভোট দিয়েছেন, তারা আজকে বিজেপির হাত ধরেছেন এবং বিজেপি সবচেয়ে বড় পার্টি। আমি সেই সমস্ত মানুষ যারা মন থেকে বিজেপিকে ভালোবাসেন, যারা বিশ্বাস করেন বিজেপি ভারত তথা পশ্চিমবাংলার পরিবর্তন করতে পারে, নরেন্দ্র মোদী ভারতকে বিশ্ব সভায় সবচেয়ে উঁচু আর গৌরবের আসনে বসাতে পারেন, সেই মানুষদের কাছে আমি আবেদন করছি, আপনারা এসে বিজেপির হাত ধরুন, বিজেপির পরিবারে যুক্ত হন। খুব সহজ ব্যবস্থা, 1 পয়সা লাগবে না। যার কাছে স্মার্টফোন আছে তিনি নিজে নিজে মিসকল দিয়ে মেম্বার হতে পারেন। যে পুরো প্রক্রিয়াটা করতে গেলে আপনাকে 8800002024 মিসকল মারতে হবে, তাহলে আপনার ফোনে একটা মেসেজ আসবে, তাতে একটা লিঙ্ক আসবে। যাদের ফোনে ইন্টারনেট আছে, স্মার্টফোন ব্যবহার করবেন, সেই লিঙ্কটা ক্লিক করলে একটা ফর্ম বেরোবে। আপনার নাম, বয়স, ঠিকানা, আপনার মোবাইল নম্বর, আপনার ভোটার কোথাকার, বিধানসভা, এগুলো লিখে দিলে এবং আপনি আপনার ছবি তুলেও তাতে দিতে পারবেন। লোড করে দিন, আপনার কাছে রেডি কার্ড চলে আসবে সফট। আপনি সেটাকে আর প্রিন্ট করে একটা সুন্দর কালারফুল বিজেপির প্রাইমারি মেম্বারশিপের কার্ড হিসেবে রাখতে পারেন। এই কার্ড পেলে আপনি লোন পাবেন না, লক্ষ্মী ভান্ডারও পাবেন না, আবাস যোজনাও পাবেন না। ওটা তো আপনি এমনি পাবেন, যতদিন নরেন্দ্র মোদী আছেন আপনি সব পাবেন। আবাস যোজনার বাড়ি পাবেন, শৌচালয় পাবেন, গ্যাস পাবেন, 4 বছর ধরে রেশন ফ্রি পাচ্ছেন, আরো 4 বছর পাবেন। কিন্তু দিদিমণি কাছে খালি প্রতিশ্রুতি পাবেন। নরেন্দ্র মোদী আপনার বাড়ি বানিয়ে দেবেন, উনি জানেন আপনার মাথার উপরে পাকা ছাদ নাই, আপনি ছেলেপুলের মানুষ করতে গিয়ে বাড়ি করতে পারেন। উনি জানেন আপনার বাড়ির গৃহিণী যিনি রান্না করেন, কাঠ জ্বালিয়ে চোখের জলে রান্না করেন, তার কাছে গ্যাস নেই, তার কাছে গ্যাস পড়ছে না, তার জন্য লাইনে দাঁড়িয়ে চাপা পড়ে করতে হয় না, তার জন্য টিএমসি নেতার বাড়ির সামনে ধর্ণা দিতে হয় না। একটা ভাঙা সাইকেল পাওয়া যায়, সেই সাইকেলটা স্কুলে পেলে মেয়েরা সে সাইকেলটাকে ভ্যানে চাপিয়ে বাড়ি নিয়ে আসে, চালিয়ে আনতে পারে। টায়ার থাকলে টিউব থাকে না, টিউব থাকলে তার পেট চলে যায়, তার চেন থাকে না, আর পর্যন্ত 2000 টাকা 2000 টাকা বিক্রি করতে হবে। নরেন্দ্র মোদী আপনার বাড়িতে আসেননি, কিন্তু উনি জানেন আপনার মাথায় ছাপ নেই, আপনার বাড়ি গ্যাস নেই, আপনার বাড়ির সামনে খাওয়ার সুন্দর জল নেই, আর আপনার বাড়িতে মহিলাদের জন্য শৌচালয় নেই। তাই দিল্লিতে বসে উনি আপনার বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছেন, বাড়ি হয়েছে। কিন্তু আপনি টিএমসির কোনো সুবিধা দিতে চান পশ্চিমবাংলায়, নেতাকে আগের দিন নেতাকে ক্যাম্পেইন করতাম, নেতার বাড়ির সামনে ধর্ণা দিতাম, নাহলে ফাঁকা মাঠে ধর্ণা দিতে রোজ করে চাপা পড়ে পড়ার ভয় আছে, তারপরে আবার কাটলা দিতাম। মোদীজির পাঠানো 3 লাখ টাকা দিতে বাড়ি যান, 50,000 টাকা ঘুষ দিতে আগে লোন করে ঘুষ দিন, তারপর লোন তুলব।
আপনার যে শৌচালয় চাই 10,000 টাকা মোদি পাঠিয়েছেন, 1,000 টাকা টিএমসি নেতাকে দিতাম। আজ তো লক্ষ্মী ভান্ডারের কাটমানি শুরু হয়ে গেছে, তাই নেতারা বলছে, দিদিকে বলছে বাড়িয়ে দিন, কারণ এখন লক্ষ্মী ভান্ডারে হয়তো 100 টাকা পাওয়া যায়, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা পাওয়া যায়। লাভটা কিন্তু টিএমসি লোকেদের হবে, যারা পাচ্ছেন তারা কিন্তু ওই 9,000 নয় বেঁচে রাখেন। তাই আমরা আপনাদের আপিল করছি, আপনি বিজেপির মেম্বার হলে লোন পাবেন না আলাদা করে। সে তো বলছি যে আপনার নিয়ে যাবেন, আজ হোক কাল হোক আপনার বাড়ি হবে, গ্যাস হবে, লোন সব হবে, ছেলে মেয়ে পড়ার ব্যবস্থা হবে। কিন্তু আপনি বলতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি আপনি মেম্বার হবেন, আপনি বলতে পারবেন সেই পার্টি যে মোদীকে 3বার প্রধানমন্ত্রী করেছে আমি তার মেম্বার হয়েছি, আপনি বলতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে আমি সদস্য হয়েছি, এবং সেই পার্টির কর্মীরা আপনার সঙ্গে ঢুকে আপনার সঙ্গে থাকে। সেই জন্য আপনার কাছে এসেছি, আসুন পশ্চিমবাংলার মানুষ রাজনীতির মানুষ, রাজনীতির সচেতন মানুষ, তারা রাজনীতির চর্চা ভালোবাসে, তারা নিজেরা রাজনীতিক সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমরা দেখি এক বাড়িতে 4 জন সদস্য 4 মত পোষণ করে, খাবার টেবিলে বিতর্ক হয় কোন পার্টিকে কে ভোট দেবে, 6 জন 4টে পার্টিকে ভোট দেয়। এটা পশ্চিমবাংলায় হয়, বাকি দুনিয়ার কোথাও এই ধরনের সচেতনতা নাই। কিন্তু এই সচেতনতা যেন গোলামিতে পরিণত না হয়। একবার সিপিএম কে ভোট দিতে বাংলা গেছে জাহান নামে, এখন আবার টিএমসি কে দিচ্ছেন উড়ন্ত কড়াই থেকে ভাজা হচ্ছে, লাভ দিয়ে জ্বলন্ত উনুনে পড়ে গেছে। তাই ভাবুন এই উড়ন্ত কড়াইতে ছাকাছাকি হবে, তেল ভাজা হবে, নাকি উনুনে পড়ে মাছ পোড়া হবে, বেগুন পোড়া হবে, সেটাও ভাবো। তাই ভারতীয় জনতা পার্টি আপনার কাছে অফার নিয়ে আসে, সোজা চলুন, গায়ে দেখবেন না, বাঁয়ে দেখবেন না, তাহলে হোঁচট খেয়ে পড়ে যাবে। আপনি বাঙালি হোঁচট খেয়ে খেতে এগিয়েছে 75 বছর হয়ে গেল, দেখা গেল বাংলাটা বাংলাদেশ হয়ে গেল। আর এখানকার যারা মানুষ আছেন তারা 90% তাদের পুরোপুরি ওভার বাংলা থেকে এসেছে। আজকে আমাদের বিশেষ করতে হচ্ছে, আমি দেখলাম সেদিন ছেলেরা অধিক উৎসাহে স্লোগান দিচ্ছে। আমি নদিয়ায় গেছিলাম, জলপাইগুড়িতে গেলাম, বর্ডারে গেলাম, তার কারণ ধারে যে ওখানে যারা গেলেন দেখিয়েছিল সত্যি সত্যি লোক এসছে কিনা। অনেক কর্মী আমার সঙ্গে ছিলেন, পাশে বিএসএফ এর যে রাস্তা আছে, বিএসএফ এর জওয়ানরাও ছিলেন, বলছে ওদিকে বেশি যাবেন না, এদিকে যাবেন না। ভাই কোথাও যাবো না, বাংলাদেশে আমরা যাবো না, বাংলাদেশকে আমরা নিয়ে আসবো, আমরা কেন যাবো? ওখান থেকে লোক আসছে, তার জন্য জায়গাও নিয়ে দেবো, এমন মিটে যায়, তাহলে বারবার পালিয়ে আসবে। আর আমরা এখানে তাদেরকে উদ্বাস্ত করে কাজে করে রাখবো, ওরা ফাঁকে করে, ওটা চলবে না। লোকের সঙ্গে মাটিও নিয়ে আসবো, বাজার কাজ থেকে শুরু হয়ে গেছে, সেটা সব জায়গায় ওখানে ভালো হবে। তো ওখানে বিশেষ করে স্লোগান হচ্ছে ইউনুসের চামড়া কুটিয়ে দেবো আমরা। আমি কার চামড়া করেছো? চামড়া তো ঝুলে গেছে, গোটাবার কি আছে? এমন একটা লোককে করেছে, সে কি জানি না, একটা অসাংবিধানিক পোস্টে আছে, সে সরকার চালাচ্ছে। আমাদের ভারতবর্ষেও হয়েছিল, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সোনিয়া গান্ধী সরকার চালাতে, তিনি কোনো পোস্টে ছিলেন। আর যে দেশের কপালে এটা তার দুর্দশা শেষ নাই। এখানে তো মোদী ছিলেন, 10 বছরের দেশটাকে বাঁচিয়েছেন, তুলে নিয়েছেন। বাংলাদেশে কে আছে? আল্লাহ নেই আজ এখন ওখানে, এমন দুরবস্থা। হিন্দুদের মারতে মারতে ফাঁকা করে দিয়ে এখন কুকুর বিড়ালকেও ফাঁসি দিচ্ছে। এত বীর, তারা নাকি কলকাতা দখল করবে, আমার কেউ বলছে আমেরিকাও দখল করবে। আমি শুনলাম যে লোকটা বেশি স্লোগান দিচ্ছিল, সিনিয়র লোক, আমি ভাবলাম যে লোকটা বোধহয় খুব বীরভূম লড়াই করছে, বাংলাদেশের সঙ্গে লড়াই করেছে, আমরা দেখি তার লড়াইটা আমরা করে। তার নাতি একটা ইন্টারভিউ দিচ্ছে যে দাদার আমার দাদু ভাই মাঝে মধ্যে গরম ভাই বলে যান, আগে সেনায় ছিলেন, মাথা খারাপ নয়, টুকটাও খারাপ, তখনই পটি হয়ে যায়। ওই বাচ্চাদের কি করায় মায়েরা? ডাইপার পরে থাকে, 75 বছর বয়সের লোক ডাইপার পরে থাকে। সে বলছে কলকাতা দখল করে দিব, বন্ধ কারবার। তারা কুকুরকে ফাঁসি দেয়, বিড়ালকে ফাঁসি দেয়, তাদের দম আমরা জানি। এই দেশের সেনা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, পুলিশ কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। সেনাও বলছে আমরা কিছু করতে পারবো না, হিন্দুদের বাড়ি ভাঙছে, জ্বালাচ্ছে, মন্দির ভাঙছে, সেনা যখন করলাম আমরা কিছু করবো না। যে সেনা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, সে থেকে ভারতবর্ষ দখল করবে। যাই হোক, বাংলাদেশের লোকেদের বুদ্ধি ছিল একটু কম, নাহলে বাংলাদেশ পাকিস্তান লড়াই হয় না। একবার 1 থেকে 2, 2 থেকে 3, আবার 3 থেকে 5 হবে। হয়তো কোন জেলা কোন দিকে, একদিকে আরাকান লোকেরা ঢুকছে, ওইদিকে তালিবানরা ঢুকছে। বাপ আর ছেলের এখন কোমর ঢিলা হয়ে গেছে, এখন ত্রাহিমাম করছে। আবার হয়তো মোদীজির পায়জায় পড়ে
বলে বাংলাদেশ বলে যেরকম ভারত একবার সেনা পাঠিয়ে রক্ষা করেছিল, আবার সেনা পাঠিয়ে আরাকান আর্মির থেকে বাঁচান। যে পাকিস্তান আমাদের দয়ায় বেঁচে আছে, এখন ভিখারি হয়ে গেছে, সেও তালিবান এমন মারছে, ঘাঁটির পর ঘাঁটি দখল করছে, সেনাদের কুকুরের মতো তাড়া করছে। সেও হয়তো একদিন ভারতের কাছে বলবে বিমান পাঠা, তাহলে পুরো পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকে যাবে। তো সেই দুইটা শত্রু দেশ আমরা শত্রু মনে করি না, আমরা তো বলছি বসুধৈব কুটুম্বকম, সারা দুনিয়ার লোক আমাদের আত্মীয়, আমাদের পূর্বপুরুষরা বলে গেছে। তাই যখন সংকট এসে বিশ্বের সবচেয়ে বড় মহামারী এসে করোনা, সেই মহামারী তখনই ভারত সবচেয়ে সামনে চ্যালেঞ্জ নিয়ে। এত বছরের ইতিহাসে আমরা টিকা আবিষ্কার করেছিলাম 2-5 আগে, তখন দুনিয়া সভ্যতা দেখেনি, চিকিৎসা বিজ্ঞান তৈরি হয়নি, তখন ভারত টিকা আবিষ্কার করেছিল। ইংরেজের আসার আগে টিকা দেওয়া হতো। আর আজ আধুনিক ভারত যখন দাঁড়িয়েছে, নতুন ভারত বিশ্বের সবচেয়ে বড় সংকট এসে, তখন ভারতের বিজ্ঞানীরা আবার ভ্যাকসিন আবিষ্কার করছেন। একটা নয়, দুটো তৈরি করছেন, এখন 3টে তৈরি হচ্ছে। আর বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে আমরা বাঁচিয়েছি ভ্যাকসিন দিয়ে, নাহলে কোটি কোটি লোক মরে যেত, অনেক দেশ ফাঁকা হয়ে যেত। এটা হয়েছে লোকেরা। আমাদের প্রধানমন্ত্রী 3 মাস করে টিকা নিয়েছেন। আমি জানি এখানকার টিএমসি নেতারা এয়ারপোর্ট থেকে টিকা লুট করে নিয়ে দিয়েছে, কি করে ব্যবহার করতে জানে না, কিন্তু এত টাকা পয়সা বাড়ি গাড়ি করেছে, মরে গেলে খাবে কি, বউ বাচ্চাকে দেখবে কি? তাই বেঁচে থাকার জন্য এখানে যখন ব্যাঙ্গালোর থেকে ভ্যাকসিন আসে, ব্যাঙ্গালোর থেকে ডাক্তার এসেছিল, তিনি আমাকে ফোন করছেন, बोले दादा जब भाई से उतारा बेटी वहीं से गायब हो गया 2-3 बेटी, तो कौन है? वो टीएमसी के नेता लड़ने के भागे। सरकार फरमान जारी করেছিল, পুলিশ আর্মি মেডিকেল ওয়ার্কার ছাড়া কেউ প্রথম টিকা নেবে না ভ্যাকসিন, কিন্তু এরা চুরি করে টিকা দিল, কারণ ধন সম্পত্তি খাবে কি? নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী টিকা আবিষ্কার হওয়ার পরেও সবাইকে দেওয়ার পরে তিনি টিকা নিয়েছেন, কারণ তিনি সমাজের জন্য দেশের জন্য বেঁচে থাকেন। এরা তো বউ বাচ্চার জন্য বেঁচে। আর তার আগে ব্রাজিল থেকে আরম্ভ করে ইন্ডিয়ান কান্ট্রিকে আমরা টিকা পাঠিয়েছিলাম, কারণ ওখানে বেশি প্রকোপ ছিল। 100টা দেশকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তার প্রতিদান কি হয়েছে আজকে? তখনই বলেছিলেন ব্রাজিলের প্রাইম মিনিস্টার, বলে আমরা হনুমানজির ভক্ত। আমরা এই বলেই আপনি তো বজরং বলি হনুমান, বলে আপনারা হনুমানকে কি করে জানলেন? বলে আমরা জানি আপনার রামায়ণ হনুমানকে। বলে তিনি বিশল্যকরণী নিয়ে এসেছিলেন, মৃত্যু সঞ্জীবনী মুটি, হিমালয়ের পাহাড় তুলে নিয়ে এসেছিলেন, লক্ষণের জীবন বেঁচেছিল। আপনিও মোদীজি আমাদেরকে ভ্যাকসিন পাঠিয়েছিলেন বলে আমরা বেঁচেছি। তারা হনুমান ভক্ত হয়ে গেল। আর আজ আপনারা জানেন গত বছর মোদী ইন্ডিয়ান কান্ট্রিতে গেছিলেন, নাইজেরিয়াতেও গেছিলেন। সেই 4টে দেশের সর্বোচ্চ পুরস্কার নরেন্দ্র মোদীকে দেওয়া হলো। এই নিয়ে প্রায় 30টা দেশ মোদীকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে দুনিয়ার কোনো নেতা পায়নি। আর তারা কি বলেছে যে আমরা আপনার প্রতি যে কৃতজ্ঞতা সেটা ভুলিনি, কারণ সংকটের সময় ভারত আমাদের ঠিকানি ছিলেন, নরেন্দ্র মোদী আমাদের ভ্যাকসিন পাঠিয়েছিলেন, তাই আমরা বেঁচে আছি। তাই নরেন্দ্র মোদী আপনাকে আমার দেশের সর্বোচ্চ পুরস্কার দেব। মোদীকে আমি ঘুরে ঘুরে পুরস্কার দিতে হয় সব দেশে। লাইনে আমাদের দেশে আগে আসুন। নরেন্দ্র মোদী তার বক্তব্য যে এই যে ভারতের প্রতি সম্মান, এটা আমার নয়, এই দেশে 130 কোটি লোকের সম্মান, সেই হিসাবে দেখেছেন। তো যখন সংকট দুনিয়ার সামনে, মানবতার সামনে এসে ভারতবর্ষ এগিয়ে এসে নিজে না খেয়ে লোককে খাইয়েছে, নিজের ভ্যাকসিন না নিয়ে আগে অন্য দাঁড়িয়েছে, নিজের দেশের সংকটে অন্যের পিছনে দাঁড়িয়েছে। সে আমাদের শত্রু দেশ হলেও তুর্কিতে গত বছর আপনারা জানেন ভূকম্প হয়েছে, যে তুর্কি চিরদিন ভারতের বিরোধিতা করেছে, যেহেতু মুসলিম কান্ট্রি, কিন্তু তার দেশকে মানুষকে বাঁচাবার ক্ষমতা নাই। সমালোচনা করা সত্ত্বেও আমাদের দেশের এনডিআরএফ টিম ডাক্তার গজি কুকুর ওষুধ নিয়ে পৌঁছে গেছে। 1 মাস ধরে 10 ফুট নিচে মাটির থেকে ওখানকার মানুষ যারা চাপা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করেছে আমাদের সেনারা, আমাদের জওয়ানরা। এনডিআরএফ 1 মাসের মধ্যে অপারেশন শেষ করেছে, এবং যখন তারা বাড়ি ফিরে আসছে সরকার কৃতজ্ঞতা দেখিয়েছিলেন আমি জানি না। আমরা মানবতার সেবা করি, কোন সরকারের নয়, কোন ধর্মের নয়। ওখানকার সাধারণ মানুষ রাস্তা দুধারে মিছিল করে দাঁড়িয়ে আছে বাইক দিয়ে। যখন আমাদের জওয়ানরা চলে আসছেন এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে জিনিসপত্র ঘাড়ে নিয়ে কুকুরটাকে হাতে নিয়ে, তখন
যখন সাধারণ জনতা হাততালি দিচ্ছে, আর শুধু হাততালি নয়, চোখের জলে হাততালি দিয়ে বিদায় দিচ্ছে, যে আত্মীয় পরিজনকে তারা বিদায় দিচ্ছে, যারা সংকটের সময় তাদের সঙ্গে দাঁড়িয়ে। এই হচ্ছে ভারত। এই পরম্পরা আমাদের ছিল, কিন্তু আমার সামর্থ্য ছিল না। আর যখন সামর্থ্য হয়েছে, দুনিয়ার সঙ্গে আমরা দাঁড়িয়েছি। তাই আজকে চতুর্ভাবে কুটুম্বকর করি নয়, আমরা করি। সারা বিশ্বের সঙ্গে আমরা আছি, আগামী দিনে থাকবো। কিন্তু এই দেশকে, এই মহান সংস্কৃতিকে রক্ষা করার দরকার আছে। যুগে যুগে এই দেশের উপরে আক্রমণ হয়েছে, কারণ আমরা সম্পন্ন ছিলাম, কিন্তু সামর্থ্য কমে গেছে। ডাকাতি সেই বাড়িতে হয় যার বাড়িতে টাকা পয়সা, চৌকি থেকে ডাকাতি করতে যায়। তারা বিশ্ব থেকে ডাকাতরা বারে বারে যুগে যুগে ভারতবর্ষে এসেছে। হাজার বছর আমরা পরাজিত ছিলাম, তার কারণ আমাদের সম্পদ ছিল। এই শস্য শ্যামলা ভূমি, সে বাবর থেকে আরম্ভ করে ইংরেজ, ওলন্দাজ, ফরাসি, জার্মানি, সমস্ত দেশের লোকেরা এখানে কেউ নামে বিজনেস করতে এসছে, কেউ বেড়াতে এসছে, দিয়ে রাজত্ব শুরু করেছে। কারণ এই লবণীয় ভূমি, যে ভূমিতে ভগবান নিজে 10বার অবতীর্ণ হয়েছে, পবিত্র ভূমি, বারে বারে আসে, চলে গেছে, আমাদের বেলা আসবো। এবং সেই শস্য শ্যামলা সুজলা সুফলা যে ভূমি, সেই ভূমির লোক ছাড়তে পারেনি। তাই আমরা বারে বারে অত্যাচারিত হয়েছি, স্বাধীন হয়েছি। যখন আমাদের বাহুতে বল এসেছে, আমরা স্বাধীন হয়েছি। সেই লড়াই হাজার বছর ধরে চলে। কেউ পরাধীনতার সময় বলতে পারেন, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কখনো চুপ করে বসে থাকেনি, বছর স্বীকার করেননি। সে রাম মন্দিরকে নিয়ে হয় লড়াই হয়েছে, কাশী বিশ্বনাথকে নিয়ে লড়াই হয়েছে, দেশের সীমান্তে লড়াই হয়েছে, আজও সে সীমা, সে লড়াই চলছে। তাই যতক্ষণ না ভারতবর্ষ সামরিক দিক দিয়ে শক্তিশালী হবে, ততদিন ভারতবর্ষের উপরে আক্রমণ হবে। শুধু তাই নয়, ভারত যারা বিশ্বের যেখানে থাকবে তার উপরে অত্যাচার হবে। আপনারা দেখছেন বাংলাদেশে অত্যাচার, পাকিস্তানে হয়েছে, তামিলনাড়ু, শ্রীলঙ্কাতে হয়েছে, ইজিপ্টে হয়েছে। এরকম বহু দেশে একসময় ভারতীয়রা তাদের ব্যবসা নিয়ে, তাদের মেধা নিয়ে, তাদের বৌদ্ধিক নিয়ে, বুদ্ধি নিয়ে গেছিলেন। সেখানে জগৎগুরুর ভূমিকা পালন করে সেই দেশের মানুষকে মানুষ করেছিলেন, শিক্ষিত করেছিলেন, সংস্কার দিয়েছিলেন। আমরা বলেছিলাম সোনার মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে নাই। সেই মানুষকে মানুষ করার জন্য আমরা গেছিলাম। শ্রীনান্ত বিশ্ব অমৃতস্ব পুত্র আহা, এই অমৃতের পুত্রগণ বিশ্বের সমস্ত মানুষকে আহ্বান করেছি। কাউকে কাফের বলিনি, কাউকে অন্য কিছু বলিনি, রেবেল বলিনি, অচ্ছুত বলিনি। সমস্ত মানুষ সমাজকে অমৃতের পুত্র ভগবানের সন্তান বলেছিলাম, আর তাকে আমরা শিক্ষা দিচ্ছিলাম যে আত্মাকে পরমাত্মায় কি করে পৌঁছানো। কিন্তু আমাদের এই মহান সংস্কৃতি কালক হয়ে দুর্বল হয়েছে। আমাদের রাজারা নিজেরা লড়াই করেছেন, সাহায্য করেছেন। তখন সে আলেকজান্ডার হোক, বা তুর্কিরা হোক, বা কাজাকিস্তান থেকে হোক, বা পাঠানরা হোক, এই দেশকে আক্রমণ করেছে, বিভিন্ন অংশে তারা যুদ্ধ করেছে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন। আজ সেই ভারত নিজের পায়ে দাঁড়িয়েছে। যে বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা ছিল অস্ট্রিয়া, সে আজকে বিক্রেতা হয়েছে। বিশ্বের 60টা দেশ লাইন দিয়েছে, কে ব্রাহ্মণ কিনতে চায়, কে তেজস কিনতে চায়, কে মিসাইল কিনতে চায়, কে আকাশ কিনতে চায়, কে ত্রিশূল কিনতে চায়। যে সমস্ত ক্ষেপণাস্ত্র আমাদের দেশে, এপিজে আব্দুল কালামের মতো মহান পুরুষ, যিনি একজন গরিব মুসলমান কি বলে জেলের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, তাকে এই সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো লোক রাষ্ট্রপতি বানিয়েছিল, উপদেষ্টা বানিয়েছিল। তার অবদান বিশ্ব স্বীকার করেছেন। আজকে আমরা মিসাইল যখন চার্জ করছি, 200, 500, 1000, 2000 কিলোমিটার বাড়ছে প্রতিদিন। আজ আমাদের চার্জ করার পরে আমাদের বিজ্ঞানীরা বলছেন এটা 5000 কিলোমিটার ডিস্টেন্স, কেউ বলছে 7000 কিলোমিটার ডিস্টেন্স, চায়না বলছে না 13000 কিলোমিটার ডিস্টেন্স। ওদের কাছেও এত দূরত্বের মিসাইল নাই। মানে বিশ্বের যে কোনো জায়গায় এখান থেকে মিসাইল দিয়ে আমরা অ্যাটাক করতে পারি, কারণ 12000 কিলোমিটার ব্যাস আছে, 13000 কিলোমিটার ডিস্টেন্স। ঘুরে এসে মুম্বাইতে ছাড়লে বা কলকাতায় ছাড়লে, ঘুরে এসে আবার মুম্বাইতে পড়ছে। এত বড় দূরত্বের এই যে মিসাইল আমাদের বিজ্ঞানীরা তৈরি করেছে, প্রেরণা আমাদের বিজ্ঞানীরা স্যাটেলাইট তৈরি করেছে, স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য রকেট তৈরি করেছে। আমেরিকা সবচেয়ে উন্নত, ইউরোপের দেশ উন্নত। তারা 10, 12টা, 15টা, ম্যাক্সিমাম 24টা স্যাটেলাইট একটা রকেটে উৎক্ষেপণ করেছে একসঙ্গে। ভারত 104টা স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপণ করেছে, অনেক দূরে আছে। এই ভারত নতুন ভারত, এটা মোদীর ভারত। এই ভারতে আমরা নাগরিক, আমরা চাই
যে ভারত অর্থনীতিতে সবচেয়ে এগিয়ে আছে, দুনিয়া পিছিয়ে আছে, হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষ পচে গেছে। গত 2-3 বছর ধরে দেখুন আমাদের ভারতবর্ষের চারদিকে দেশগুলো, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল। ভারতের সমর্থনে, ভারতের সহযোগিতায় মিটিয়েছে, চীন তাদের জিতে নিয়েছে। আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে গত 40 বছর লড়াই করতে হতে। ভারত দিয়ে দাঁড়িয়েছে, রাস্তাঘাট রেল লাইন তৈরি করছে, খাবার দাবার 50,000 ট্রাকে গম পাঠিয়েছে। ভুটান, নেপাল সিঁড়ি করি, আর আজকে পাকিস্তান, বাংলাদেশ আমাদের সঙ্গে শত্রুতা করতে করতে সেই গৌরব বংশের মতো নির্বংশ হয়ে যাচ্ছে। নয়, এখানে পেট্রোল 100 টাকায় অনেকের কষ্ট হচ্ছে, 350, 400 টাকা, 500 টাকা পেট্রোল বিক্রি হচ্ছে। যারা কেউ পাকিস্তান ঘুরে আসতে বলুন। আমরা ফ্রিতে আটা পাচ্ছি 2 টাকা কিলো, ফ্রিতেও পাচ্ছি। বাজারে 30-35 টাকা আটা পাওয়া যায় ভালো, ওখানে যান 160 টাকা আটা পাওয়া যায় পাকিস্তান। আর বাংলাদেশের তার সঙ্গে কম্পিটিশন শুরু করে দিয়েছে। পেট্রোল ডিজেল থেকে খাবার দাবার এখান থেকে যায়, যদি একটু টাইম দিয়ে 1 সপ্তাহের মধ্যে হাহাকার পড়ে যাবে। একে অন্যের মাংস দিয়ে খাবে, সেই পরিস্থিতি হবে বাংলাদেশে। তো কারা আজকে? এরা আমাদেরই বাচ্চা কাচ্চা। এই ভারতবর্ষ থেকে 10 টুকরো হয়ে 10টা দেশ হয়েছে। সেই অখণ্ড ভারতবর্ষ মনে করুন, মহাভারতের যুদ্ধের আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে কোন রাজ্য থেকে কোন রাজা এসে, এই প্রত্যেকটি রাজ্যের নাম ওখানকার রাজারাও ছিলেন। অখণ্ড সাংস্কৃতিক ভারতের যে মহাভারতের যুদ্ধ, এই রাজ্যের রাজারা এসেছিলেন। শকুনির কথা তো আপনারা জানেন, তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন। গান্ধার প্রদেশ, সর্দার নরেশ, মামা শকুনি, যেন এই সমস্ত দেশগুলো রাজারা এসেছিল। তখন এটা অখণ্ড ভারত ছিল। কিন্তু বিদেশি আক্রমণ, আমাদের স্বার্থপরতায় দেশ 10 টুকরো হয়েছে, এবং তারা আজকে আমাদের এই সমস্যা, নিজেরাও সমস্যায় আছে, আমাদের সমস্যা তৈরি করছে। কিন্তু আমাদের দয়া বেঁচে আছে, আগামী দিনেও ভারতের দয়া বেঁচে থাকতে হবে। এই যে ষষ্ঠ সমাজা রক্ষণ করবো ভারত মাতা, তাকে জগজ্জননী বানাতে হবে, সেই তপস্যা আমরা করছি। নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি হচ্ছে আমাদের কাছে সাধনা, আমাদের সাধন, আমাদের কাছে মাধ্যম, যার মাধ্যমে দেশকে প্রভাবশালী বানানো হবে, উন্নত দেশ বানাবো। যারা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পার্টির জন্য রাজনীতি করেন, তারা এই রাজনীতি করে বলতে পারবে না। আর তারা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, কংগ্রেসের ক্ষয় শুরু হয়ে গেছে, লালু প্রসাদ মুলায়ম থেকে আরম্ভ করে বাকি যারা যারা কেবল রাজনীতি বা অন্য কারণে বা পরিবারের জন্য রাজনীতি করছে, তাদের ক্ষয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই সমস্ত পার্টি ইলেকশনের আগে সংস্কৃতি দিয়ে কাউকে জাতের নামে, কাউকে ধর্মের নামে, কাউকে আঞ্চলিকতা, ভাষার নামে মানুষকে মায়ের মধ্যে করে দেয়। কারণ আমাদের দেশের লোক সিধা সরল, শিক্ষিত হবে অশিক্ষিত হোক, সিধা সরল আমরা সবাইকে বিশ্বাস করি। তাই তারা একদিন মুসলিম হুজুম দিয়ে 2,000 টাকা দিয়ে আমাদের ভুল বোঝে। এবারে লোকসভা ইলেকশনে তাই হয়েছিল, তাই আমাদের স্বাস্থ্য কমেছিল। কিন্তু যারা আমাদেরকে ভোটটা দেয়নি, ভোটের পর তারা দেখেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু বিজেপি মেজরিটি পায়নি, তারা কষ্ট পেয়েছে। তারা সুযোগ খুঁজছিল নিজের ভোট সংশোধনের। যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে, হরিয়ানা থেকে শুরু হয়েছে সংশোধন, হরিয়ানাতে বিজেপি জেতার চান্স ছিল না, মেজরিটি পেয়েছে। বাকিটা মহারাষ্ট্র হয়ে গেছে, বাকিদের ঝাড়ু দিয়ে বানিয়ে করেছে বিজেপি। ব্যাপক ঐতিহাসিক জয় পেয়েছে, কারণ এখানকার জনতা বুঝেছে মোদী হয়তো মুক্তি নেয়। যতদিন নরেন্দ্র মোদী থাকবেন এই দেশ এগোবে, যতদিন বিজেপি থাকবে সুরক্ষিত থাকবে। তাই শক্তিশালী বিজেপি, শক্তিশালী ভারত। তাই আমরা আজকে মেম্বারশিপ একটা সুযোগ আপনার কাছে যাওয়ার, 6 বছর একবার পার্টিকে বড় করার চেষ্টা করি আমরা। সেই সুযোগ এসছে, আর 5 দিন সময় আছে। আসুন, হয় নিজের ফোন থেকে করুন, নাহলে আমাদের যে কোনো কার্যকর্তার কাছে আসুন। আপনার ছোট ফোন থাকলেও সেই নম্বর নিয়ে সেই মেম্বার করে আপনাকে কার্ড দিয়ে দেবে। আপনি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির মেম্বার হবেন। সেই অফার দিয়ে, আহ্বান দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন, আপনাদের আশীর্বাদে এই পার্টি সবচেয়ে বড় হয়েছে। আপনাদের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের জিতে 3 বার মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, গরিব মানুষের জীবনের পরিবর্তন করেছে। এই পরিবর্তন পশ্চিমবঙ্গে আসুন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক আর্থিক পরিবর্তন মানুষের মধ্যে। কারণ বাংলার ভবিষ্যৎ বিজেপির মধ্যেই আছে। তাই বিজেপিকে বড় করুন, শক্তিশালী করুন, পশ্চিমবঙ্গ শক্তিশালী হবে। নাহলে কিন্তু যে অভিযোগ মেম্বারশিপ ঠিক আছে, এখানে হবে না। আপনার এসব কেন্দ্র সরকারের পাঠানো যোজনার লাভ নিয়ে নিচ্ছে, বাড়ি ঘর সব সুবিধা নিয়ে নিচ্ছে। আপনার অধিকার গ্রহণ করা উচিত।
আপনার হকের টাকা পয়সা লুট হচ্ছে। কেন্দ্র সরকার প্ল্যানিং করে সার্ভে করে আপনার নামে বাড়ির টাকা পাঠিয়েছে, গ্যাসের টাকা পাঠিয়েছে, শৌচালয়ের টাকা পাঠিয়েছে, মানুষ পাচ্ছে না। 75 লক্ষ আবাস যোজনার বাড়ির জন্য টাকা মোদিজি পাঠালেন, 75,000 বাড়ি হয়নি। গেল কোথায়? তাই গেল বোঝা যাচ্ছে বিএনপি নেতাদের বাড়ি কিনতে হবে, 100 টাকা তোলা হয়েছে। ভাঙা ডটলে মোটরসাইকেল, সাইকেল, বাইক, কার হয়ে গেছে। ভাঙা সাইকেল থেকে মোটরসাইকেল হয়েছে, যে বউ সেটা কাপড় পরে থাকতো, নতুন কাপড় দিচ্ছে হাত পরে আছে। ছেলে এখন হায়দ্রাবাদে পড়ছে 22 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি। এই টাকা এলো কোথেকে? আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, জলের টাকা, শৌচালয়ের টাকা লুট করে টিএমসি লোকের বাড়ি বানাচ্ছে। বললে চোখ দেখাবে, কেস দেবে, পুলিশ লেলিয়ে দেবে। পুলিশের ডিজি নাকি কালকে বলেছে বাংলাদেশ থেকে চলে আসছে বিএসএফ থেকে, ইউপি বিহার থেকে আসছে, কে দেখবে? আপনি কি কাটমানি খেতে ব্যস্ত আছেন? বাংলার লোকের ভবিষ্যৎ বাংলার ছেড়ে দিয়ে লজ্জা করে না? তার চামচা এই করছেন। একটা লোক তো করতে গিয়ে ফেসে গেল পুরো কলকাতায়। আইপিএস পড়া, ইঞ্জিনিয়ারিং করা, ভালো বাড়ির ছেলে, পরীক্ষা দিয়ে আজকে পুলিশ অফিসার হয়েছে। আর কার চামচাগিরি করছে? সবচেয়ে এখানকার নিকৃষ্ট চোর, টাকা, ঘুষখোর, কাটমানিখোর, অ্যান্টি সোশ্যাল নেতাদের চামচাগিরি করছে। তুমি বড় সংখ্যায় এরকম জীবন রাখার দরকার নেই। তোমার মা বাপের বদনাম হচ্ছে। কোন বাড়ির ছেলে তোমরা? দিন রাত পড়ে বাপের টাকায় আইপিএস হয়েছ আর চামচাগিরি করছে চোরগুলো। এই প্রায়শ্চিত্ত তোমাদেরও করতে হবে। বিজেপি সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে। তাই সমস্ত নাগরিকদের বলছি, আসুন বাংলার পরিবর্তনের জন্য বিজেপির হাতটা শক্ত করুন। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। দিলীপদা, আপনার পরম পূজনীয়